কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। নির্বাচনী বন্ড নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল। আপনারা সকলেই জানেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে নির্বাচনী বন্ড সংক্রান্ত যে তথ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে রয়েছে তা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। 15ই মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে সেই তথ্য নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোড করতে হবে। সেই মতো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে তথ্য দেয়, আজকে সেই তথ্য অসম্পূর্ণ বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ভর্ৎসনা করা হয়েছে এসবিআই কর্তৃপক্ষকে। সেখানে সুপ্রিম কোর্টের বক্তব্য, কোন সংস্থা কোন রাজনৈতিক দলকে কত চাঁদা দিচ্ছে সেই বিষয়টি স্টেট ব্যাংক যে তথ্য তুলে দিয়েছে নির্বাচন কমিশনের কাছে সেই তথ্যের মধ্যে উল্লেখ করা নেই। সেই তথ্য জমা দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। দ্বিতীয়ত, যে তথ্য ইতিমধ্যেই জমা দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নির্বাচন কমিশনে, যে তথ্য নির্বাচন কমিশন আপলোড করেছে, সেখান থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। গত এই বিজেপি জমানায় যে পরিমাণ এই নির্বাচনী বন্ড জমা কেনা হয়েছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, তার সবচেয়ে বেশি অংশটাই জমা পড়েছে বিজেপির তহবিলে। এবং বিজেপির কাছে যে টাকা জমা পড়েছে, যে বন্ড জমা পড়েছে, সেখানেও একটা অদ্ভুত কাকতালীয় বিষয় চোখে পড়ছে। বিরোধী দলগুলির অভিযোগ যে এই যে 30টি সংস্থা যারা সবচেয়ে বেশি পরিমাণ বন্ড কিনেছে, তার মধ্যে 14টি সংস্থাতেই কেন্দ্রীয় এজেন্সি দ্বারা বিভিন্ন অভিযান হয়েছে এবং তারপরেই তারা এই সমস্ত বন্ড কিনেছে। ফলে এই অভিযোগকে নিয়ে খুব স্বাভাবিকভাবেই তারা চেপে ধরেছে ভারতীয় জনতা পার্টিকে। অন্যদিকে এই আবহেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামীকাল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার প্রাক্কালে আমাদের রাজ্যের রাজনৈতিক দলগুলি কে কতটা প্রস্তুত, এই বিষয়টিও অবশ্যই আলোচ্য বিষয়। আমরা আমাদের বাংলা বলছের মঞ্চে এই বিষয়গুলি নিয়ে চর্চা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, আমি দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেব। রয়েছেন আমাদের সঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপা চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সন্দীপা চক্রবর্তী, রয়েছেন তীর্থঙ্কর মুখোপাধ্যায়, সিপিএম এর মুখপাত্র তীর্থঙ্কর মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় তো অবশ্যই যাব, কিন্তু একদম প্রথমে সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে তথ্য জমা দিয়েছে, তা থেকে ঠিক কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তা দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছে এসবিআই। বৃহস্পতিবারের মধ্যেই সেই তথ্য প্রকাশ্যে এনেছে কমিশন। বন্ডের ক্রেতা এবং প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তালিকায় দেখা যাচ্ছে 2017-18 অর্থবর্ষে বিজেপির ঝুলিতে 210 কোটি টাকা এবং কংগ্রেসের ঝুলিতে 5 কোটি টাকা আসে। 2019-20 অর্থবর্ষ অর্থাৎ লোকসভা নির্বাচনের সময় বিজেপির সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় 2555 কোটি টাকা, কংগ্রেসের 317 কোটি টাকা, তৃণমূলের 100 কোটি টাকা এবং ডিএমকের 45 কোটি টাকা। 2021-22 অর্থবর্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বছর বন্ডের সংখ্যা গিয়ে দাঁড়ায় বিজেপির 1033 কোটি টাকা, কংগ্রেসের 237 কোটি টাকা, তৃণমূলের 528 কোটি টাকা এবং ডিএমকের 306 কোটি টাকা। অর্থাৎ 2017 থেকে 2023 পর্যন্ত বিজেপি মোট পেয়েছে 6570 কোটি টাকা, কংগ্রেস পেয়েছে 1123 কোটি টাকা, তৃণমূল পেয়েছে 1092 কোটি টাকা এবং ডিএমকে পেয়েছে 616 কোটি টাকা। রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কমপক্ষে 30টি কোম্পানি যারা বিজেপিকে 3035 কোটি টাকা দিয়েছে। বিশ্লেষণে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বন্ড কেনার নিরিখে প্রথম 30টি সংস্থার 14টিতেই 2014 সালের পর তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই, ইডি বা আয়কর দপ্তর। এর মধ্যে 23টি সংস্থা যারা 187 কোটি 58 লক্ষ টাকার বন্ড কিনেছে, তারা 2014 সালের আগে যতদিন না কেন্দ্রীয় এজেন্সির অভিযান হয় 1 টাকার বন্ডও কেনেনি। এমন 4টি সংস্থা রয়েছে যারা কেন্দ্রীয় এজেন্সি হানার 4 মাসের মধ্যে 9 কোটি 5 লক্ষ টাকা দিয়েছে। কমিশনের প্রকাশ করা তথ্য বিশ্লেষণ করে এই তথ্যই সামনে এনেছে নিউজ লন্ড্রি ও দ্য নিউজ মিনিট সংস্থা।
जीएसटी लागू कर दी, नोटबंदी कर दी, और जो छोटे उद्योग चलाते हैं, जो स्मॉल मीडियम बिजनेस चलाते हैं, बुनकर लोग हैं, उन सब का धंधा खत्म कर दिया। ये जो दुकानदार हैं, स्मॉल मीडियम बिजनेस वाले, इनको सबको खत्म कर दिया। क्यों? क्योंकि वो सबसे बड़े अरबपतियों की मदद करना चाहते हैं। This government is solely responsible for pushing it through as a money bill, so that Rajya Sabha's amendments, then that were moved by me, and what we had succeeded in passing in that house, they were negated because it was a money bill, and only Lok Sabha has the right to adopt these. So this is also a subterfuge. So this whole exercise is an exercise of mega loot of our country and its resources by the ruling BJP, and they must be held accountable by the people in the forthcoming election. তালিকায় প্রকাশিত 30টি সংস্থা বাদেও আরও সংস্থা রয়েছে যারা কেন্দ্রের বিশেষ সুবিধা পেয়েছে। গোটা কেলেঙ্কারিতে মোদির জবাবদিহি দাবি করেছে বিরোধী দলগুলি। বিরোধীদের অভিযোগ, এই বন্ড আদতে আইনের সাহায্যে ঘুর পথে তোলাবাজি ও ঘুষ নেওয়ার পদ্ধতি। কলকাতা টিভি। একই সঙ্গে আরেকটি বিষয় চোখে পড়ছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে যে তথ্য চাওয়া হয়েছিল, স্টেট ব্যাংক সরাসরি সেই তথ্য দেয়নি যে কোন সংস্থা ঠিক কত টাকা কোন রাজনৈতিক দলকে চাঁদা হিসেবে দিয়েছে, সেই বিষয়টি কিন্তু স্পষ্ট নয়। এবং এক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আমি প্রথমে একবার একটু জানতে চাইব, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ভূমিকা, সেই ভূমিকাটা কার স্বার্থে বলে মনে করে প্রথমত বিরোধী দলগুলি? প্রথমে কংগ্রেস। না দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কেন, আজকের দিনে সরকারি প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ভারতীয় জনতা পার্টি নিজেদের পৈতৃক সম্পত্তি ভেয়ে বসেছে এবং সেই হিসেবে তাদেরকে ট্রিট করছে। ওরা ভুলে গেছে যে স্বাধীন ভারতের স্বাধীন ইনস্টিটিউশন এগুলোর মাথার উপর নিজেদের ক্যাডার থেকে শুরু করে নিজেদের জোর জুলুম সবকিছু চালিয়ে আজকের দিনে এই অবস্থা করালো। বেচারা স্টেট ব্যাংকেও ছাড়লো না, মানে স্টেট ব্যাংকেরও নাম বদনাম হয়ে গেল আজকে বিজেপির পাল্লায় পড়ে। এক, 2 নম্বর কথা হচ্ছে, পুলওয়ামার যদি দেশের সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়ে থাকে, ইলেকট্রাল বন্ড হচ্ছে দেশের সবচেয়ে বড় দুর্নীতি। এবং আমরা বলতে চাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টি নিজেদের নাম পরিবর্তন করে এই সুপ্রিম কোর্ট যে একটার পর একটা থাপ্পড় মারছে, যে লিগাল থাপ্পড়গুলো মারছে ভারতীয় জনতা পার্টির গালে, সে ভারতীয় জনতা পার্টি নিজেদের নামটা পাল্টে আজকে ভারতীয় জালি পার্টি রেখে দিক, ভারতীয়টা বাদ দিয়ে দিক, জালি পার্টি করে দিক, জেপি করে দিক। আমি একটা জিনিস বলতে চাইছি আজকের দিনে, আপনার একটা ক্রোনোলজিটা একটু দর্শকদেরকে আমি বোঝাতে চাইছি যে 2018 মেগান ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটির নেটওয়ার্থ ছিল 12,400 কোটি টাকা। 2018-তে এই কোম্পানিতে একটা আইটি রেড হয়। 2019-এ এই মেগান ইঞ্জিনিয়ারিং 1200 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কেনে। আমরা সেই জায়গায় যাব, আমি সেই বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই শুনবো। আমি আপনার প্রাথমিকভাবে যে অভিযোগটা করলেন প্রথমত বিজেপির কাছ থেকে তার উত্তর চাইবো। কিছু বলতে পারেন যে স্টেট ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানকেও বলা হচ্ছে যে আপনারা তাদেরও প্রভাব খাটানো হচ্ছে কেন্দ্রীয় শাসক দলের পক্ষ থেকে? তাহলে তো বলতে হয় আগে রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন কংগ্রেসি জামানায় রঘুরাজন, তিনি আরবিআই এর মাথায় ছিলেন। তাহলে তিনি কোথায় এখন? তিনি কাদের লোক? এসব গোল গোল কথা বলে লাভ নেই। যদি কেন্দ্রীয় এজেন্সিকে ভুল পথে ব্যবহার করে থাকে, কংগ্রেসই সেটা করিয়েছে। ভারতবর্ষে ফলো করছেন, আমরা কেন ফলো করবো? বলতে দিন 100% হচ্ছে ট্যাক্স ফ্রি, হচ্ছে ইলেকট্রাল বন্ড। এই ইলেকট্রাল বন্ড হচ্ছে 100% ট্যাক্স ফ্রি। এই যে উনি বললেন না, উনি প্রমাণ ছাড়া বললেন 1200 কোটি টাকা একটা কোম্পানি দিয়েছে, হতেই পারে না। তার টার্নওভার কখনো হতে পারে 9 কোটি টাকা এসছে 100% ট্যাক্স বেনিফিটের জন্য, সে দিতেই পারে। আমরা একবার শোনাবো যে কথা উনি বলছেন, তার প্রেক্ষিতে আমরা একবার শোনাবো রাহুল গান্ধী কি বলছেন, একবার শোনাবো, তাহলে ওর বলতেও সুবিধা হবে। বিজেপির মুখপাত্র রাহুল গান্ধী কি বলছেন আমরা একবার শোনাবো। Some years back, Prime Minister came up with a concept which he claimed was designed to clean Indian political finance. And at the heart of the concept was the idea of the electoral bond. The ability for corporates to
to give electoral bonds anonymously. Now it turns out that this is a way of extorting money from India's largest corporates. It is a way of stealing money from the biggest contracts in the country. It is a way of intimidating corporates and making them, forcing them to give money to the BJP. So it is the world's biggest corruption scam, it is the world's biggest extortion racket, and it is run by the Prime Minister of India. I don't really expect the Indian media to pick up this in a large way, because I know, from past experience, the type of things you focus on. But this is huge theft taking place right in front of everybody's eyes, and it has been orchestrated by the Indian Prime Minister. এত বড় দুর্নীতি এবং সেটা পুরোটাই পরিচালিত হয়েছে প্রধানমন্ত্রীর দ্বারা, এটাই অভিযোগ রাহুল গান্ধীর। আমরা এই অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই ভারতীয় জনতা পার্টির কিছু বক্তব্য থাকবে, আমরা সেই বক্তব্য শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখলেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিরতিতে যাওয়ার আগে রাহুল গান্ধীর যে বক্তব্য শোনালাম, সেখানে স্পষ্ট ভাষায় তিনি বলছেন এই যে দুর্নীতি, ঘুরপথে তোলাবাজি, তার মাথায় বসে রয়েছেন, এই চক্রান্তের পান্ডা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখানে কংগ্রেসের পক্ষ থেকে আজকে আরেকটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সংস্থার নাম, যার নামকরণ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ছাপামার वसूली, যেখানে কোম্পানি কা নাম, রেড কি তারিখ और বন্ড খরিদি কি তারিখ, এই তিনটে আলাদা করে কলাম করে দেওয়া হয়েছে। যেখানে বলা হচ্ছে ডিএলএফ কোম্পানিতে রেড করা হয়েছিল 25শে জানুয়ারি 2019, সেখানে তারা বন্ড কিনে নিয়েছেন 9 অক্টোবর 2019। একই রকম ভাবে আইএফবি অ্যাগ্রো 25শে জুন 2020, 8ই অক্টোবর 2021, যশোদা হসপিটাল ডিসেম্বর মাসে রেড হয়েছে, এপ্রিল মাসে তারা বন্ড কিনেছেন। এরকম ভাবে একটা লম্বা তালিকা আপনারা দেখতে পাচ্ছেন, এবং কংগ্রেস এটাই টুইট করেছে। আমি উত্তর চাইবো বিজেপির কাছে, এরপরেও বলবেন। দেখুন, রাহুল গান্ধী তো বলতেই পারেন, উনি দুর্নীতিটা ভালো বোঝেন ওনার পরিবার থেকে। ন্যাশনাল হেরাল্ডের দুর্নীতির বেড়াজালে রয়েছে, আমি অবশ্যই উত্তর দেব। আর নেহরুর সময়ে নেতাজির ন্যাশনাল আর্ম ফোর্সের টাকা কিভাবে সাইফন হয়ে ইন্ডিয়ায় আনা হয়েছিল সেসব জানেন। উনি গেছিলেন রাফাল নিয়ে, সুপ্রিম কোর্টে গেছিলেন। হিডেনবার্গের তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন কংগ্রেস। কিন্তু কি হয়েছে? এলআইসি শেয়ার বাজার পড়ে যাচ্ছে, আবার বেড়েছে। আজকে যে অভিযোগ উঠেছে এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা। আজকে কংগ্রেস কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে এই রাজ্যে কংগ্রেস, তার আসল কংগ্রেসী যারা আছে তাদেরকে ভুলে গিয়ে তৃণমূলের উপর থাকতে হচ্ছে। আজকে সিবিআই ইডি রেড করছে আর তারপরে বন্ড কিনছে, এটার সঙ্গে আমার তো মনে হয় যে এখানে ইলেকট্রাল বন্ড কেনাটা আইনসম্মত। এ কারণে 100% ট্যাক্স আছে। আর উনি যে অভিযোগ করছেন 9 কোটি টাকার অভিযোগ, আর বিজেপির 6000 কোটি টাকা পর্যন্ত ইলেকট্রাল বন্ড পেয়েছে। আপনারা নিজেরাই বলছেন কোথায় 9 কোটি টাকার অভিযোগ? আমি 9 কোটি টাকা যাদের রেট হয়েছে তারা কিনেছে, বাকি যে কোম্পানিগুলো করেছে যাদের রেট হয়নি, তাহলে তারা যে বিশাল অঙ্কের টাকা ইলেকট্রাল বন্ড কিনেছে, সেক্ষেত্রে কি বলবেন? তো ওনারা একটা অভিযোগ তোলেন, সুপ্রিম কোর্টে গিয়ে মুখ পড়ে, সুপ্রিম কোর্ট আছে দেখি, সুপ্রিম কোর্টে গিয়েছিল, তাদের রাফালের কথা বলেছেন আগে, হিডেনবার্গের কথা বলেছেন, সুপ্রিম কোর্টে যান না, সংস্থাও গিয়েছিল সুপ্রিম কোর্টে, থাপ্পড় খেয়েছেন সুপ্রিম কোর্টে। আবার যাবেন। সিপিএম এর করা সেই মামলার প্রেক্ষিতে এই শোরগোল শুরু হয়েছে। আসবো সিপিএম এর মুখপাত্র তীর্থঙ্কর মুখোপাধ্যায়ের কাছে। আজকে এই যে বলা হচ্ছে কার্যত ঘুরপথে একটা তোলাবাজির রাস্তা নিয়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের শাসক দল, কি বলবেন? আমরা তো প্রথম থেকে ইলেকট্রাল বন্ড সিস্টেম যখন চালু হয় তখন থেকে আমরা এর বিরোধী ছিলাম। কর্পোরেট ফান্ডিং হবে কেন? ভারতবর্ষের নির্বাচনে সংস্কারের ক্ষেত্রে আমাদের প্রথম কথা ছিল যে প্রয়োজনে স্টেট ফান্ডিং এর মাধ্যমে নির্বাচন করা উচিত। কালো টাকাকে সাদা করা, বিভিন্নভাবে তাকে ট্যাক্স ফ্রি ঘোষণা, যে বললেন উনি একবার বলে 100% ট্যাক্স ফ্রি, আসলে উনি বলাটা উচিত ট্যাক্স ফ্রি বলেছে, আসলে না ট্যাক্স আছে বলে বলেছেন, বলার সময়
ঘটনাটা হচ্ছে যে এটা হচ্ছে কর্পোরেটের কালো টাকাকে সাদা করার ব্যবস্থা করা। আমরা তার বিরুদ্ধে ছিলাম। কত দূর ঔদ্ধত্য! স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে দিয়ে বলানো হলো 6 মার্চের মধ্যে তার দেওয়ার কথা, সেখানে সে বলছে 30শে জুনের আগে দিতে পারবো না। তার পরবর্তীকালে আবার কেস করেছে, আমাদের পার্টির পক্ষ থেকে কেস করা হয়েছে, কেন এসবিআই তথ্য দেবে না। তারপরে এসবিআই তথ্য দিয়েছে এবং সেই তথ্যের মধ্যে দিয়ে দিতে পারলো। হ্যাঁ, দিয়ে দিতে পারলো। এবং কথা হচ্ছে, আমরা বলেছিলাম যে এই যে তথ্য, এই তথ্যগুলো নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে পেশ করেছে, আর সেই তথ্যের মধ্যে অসম্পূর্ণতা ছিল। আমরা আবার প্লিট করেছিলাম যে আলফা নিউমেরিক্যাল নাম্বার একে ব্যবহার করা হোক, তাহলে জানা যাবে কার বন্ড কত কিনেছেন। এই ক্ষেত্রে বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছে এই আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যেই আমাদের এই আলোচনায় যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তৌসিফ উর রহমান রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি যেটা তৌসিফ, আমাদের এখানে যে আলোচনা হচ্ছে, আপনি জানেন যে আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসবিআই কে যেমন ভর্ৎসনা করা হয়েছে, তার পাশাপাশি নির্বাচনী বন্ড সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কিছু সংস্থার মানে অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, ইডি থেকে আইটি, ইনকাম ট্যাক্স, এরা যেই হানা দিয়েছে তার কিছুদিনের মধ্যেই তারা কোটি কোটি টাকার বন্ড কিনেছেন। এবং এই ইলেকশন বন্ড, ইলেকটোরাল বন্ড সবচেয়ে বেশি টাকা পেয়েছে যে দলটি, আপনারা দ্বিতীয় স্থানে, কিন্তু প্রথম স্থানে রয়েছে বিজেপি। এবং আপনাদের সঙ্গে বিজেপির ফারাকটাও বিশাল। কিভাবে দেখছেন? মানে এটা কি ঘুরপথে তোলাবাজি বলে মনে করেন? দেখুন, এটা তো আমরা বিশ্বাস করি কি ইডি এখন কি করবে বা সিবিআই ইনভলভ হবে কি না বা সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন, এটা অনেক ইম্পর্টেন্ট। আর দ্য ল উইল টেক ইটস ওন কোর্স। মানে আমাদেরকে একটু থাকতে হবে, একটু পেশেন্টলি দেখতে হবে কোথায় রেড হচ্ছে। যদি ইডি আবার যদি হিপোক্রেসি শো করবে, এটা কিন্তু অনেক বড় কথা। যেরকম ইডি সিম্পলিফাইড করে সিলেক্টিভ ওয়েতে পুরো ভারতবর্ষে যেরকম রেড করছে, নট জাস্ট বিকজ অফ ইলেক্টর বন্ড, আনাদার ইস্যু নিয়ে কোম্পানিগুলোকে চাপ দিয়ে টাকা আদায় করছে বিজেপি। হতেই পারে। যদি আমি বলবো কোম্পানিকে চাপ দিয়ে আদায়, তা আমরাও তো আছি সেকেন্ড নম্বরে, কংগ্রেসও তো আছে সেকেন্ড থার্ড নম্বরে। কিন্তু এটা পুরো বিষয় যে আছে, এটা এসআইটি লাগবে। আমিও বলছি এসআইটি লাগবে বা সুপ্রিম কোর্ট ইন্টারভেন করবে। আর কোর্স অ্যাকশন, মতলব যে ল আছে, ইট উইল টেক ইটস ওন কোর্স। উই হ্যাভ টু বি পেশেন্ট। আমরা যদি এরকম আজকে বিফোর আমরা বলবো যে লেটস জাম্প দ্য গান, এটা হবে না। এরকম আপনাকে একটু পেশেন্ট দেখতে হবে, কি নেক্সট, কালকে কি, পরশু কি, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, ওটা দেখতে হবে। না, এখানে একটা বিষয় যেটা দেখতে পাওয়া যাচ্ছে, 30টা সংস্থার মধ্যে 2014 সালের পর 14টিতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই, ইডি বা ইনকাম ট্যাক্স। তারপরেই এরা বন্ড কিনেছে। এর মধ্যে আবার 23টা সংস্থা এমন যারা 187 কোটি টাকার বন্ড কিনেছে, কিন্তু তারা 2014 সালের আগে, মানে যতদিন না কেন্দ্রীয় এজেন্সির অভিযান হয়, 1 টাকার বন্ডও কেনেনি। আরেকটা কথা দাদা, আপনি দেখবেন অনেক কোম্পানি বা অনেক অর্গানাইজেশন আমরা দেখেছি যে প্রফিট লস যে অডিট হয়, ওদের কোম্পানি কিন্তু লসে ছিল, আর তারপরে কোটি কোটি টাকা ডোনেট করেছে। তো অবভিয়াসলি ইট হ্যাজ টু গো ফর এসআইটি। অবভিয়াসলি ইনফরমেশন বা রিকোয়ারমেন্ট আছেই আছে। না, শুধু বিজেপির উত্তরই শুনবেন, তাহলে কংগ্রেসকে কেন ডেকেছেন? অবশ্যই শুনবো, সকলের উত্তর শুনবো। না, বিজেপির উত্তরই যদি শোনা হয়, এই নিয়ে তিনবার বিজেপিকে বলতে দিল, মানে বিজেপিকে যদি এটা সাফাই গাইতে থাকে, বিজেপিকে যদি সাফাই গাইতে থাকে, তাহলে কংগ্রেস কি বলবে? আমি কিন্তু আপনাকে নিউট্রাল আনসার দিয়েছি, কিন্তু আলোচনাটা চলছে। এমন নয় যে আপনাকে বলতে দিনি, আপনার অভিযোগ আপনি আমাকে 2 লাইন প্রথমে বলতে দিয়েছেন, তারপর শুধু বিজেপিকে বলছেন। দুর্নীতির অভিজ্ঞতা বেশি, বলুক তারা। না, আমি আপনার কাছে জানতে চাইছি উত্তর। না, কিন্তু যদি ইনকোয়ারি হবে, এটা ফেয়ার ইনকোয়ারি হবে, আমি এটা জানতে চাই। বিজেপির উত্তরটা শুনি। প্রথম কথা হচ্ছে, সিপিএম এর বন্ধু যিনি বললেন, তাকে একটু স্মরণ করিয়ে দিই। ডিএমকে স্টালিন 600 কোটি টাকার উপর উনি ইলেকটোরাল বন্ড থেকে টাকা তুলেছেন। সেখান থেকে 25 কোটি টাকা সিপিএম কে ডোনেট করেছেন লোকসভা ইলেকশনের জন্য। এইটার ছবি, ঠিক আছে? তো ছবি দেখি না, ডোনেশন ডিএমকে ইলেকট্রাল বন্ডের টাকা ফান্ডিং করেছে। না না, এই কথা বলতে পারবো না তো। আমি ডিএমকে ফান্ডিং করেছে কমিউনিস্ট পার্টিকে, এই ধরনের কথাবার্তা কখনোই না। একটু জেনে নেবে। আমি সব জেনে বলছি, আমি জেনেই বলছি। আপনি সঠিক বলছেন, এটা আইটি সেলে না, সেটা ভালো হবে। মিথ্যা প্রচার, মিথ্যা প্রচার হচ্ছে। দুই হচ্ছে এই সমস্ত বলে লাভ নেই আমাদের সম্পর্কে।
ডিএল লটারি, এই রাজ্যের ডিএল লটারি বলতে পারেন। তৃণমূলের দিদি পজিশনে আছে। আজকের বর্তমান বিদ্যাসাগরের এমএলএ বিবেক গুপ্তা, রাজ্যসভার প্রাক্তন এমপি, তার ওয়াইফ তিনবার কোটি টাকা পেলেন। কোথায় থেকে পেলেন? ডিএল লটারি থেকে। কোথায় থেকে পেলেন? যেমন অনুব্রত পেয়েছিলেন তেমন হচ্ছেন তার মিসেস তৃণমূলের তিনবার পেয়েছে। এটা কি দুর্নীতির গন্ধ বহন করে না? এবং আমাদের যে আরে ভাই আপনি একলা এক পলিটিক্যাল পার্টিকে আপনি অ্যাটাক করছেন, আপনি একলা এক পলিটিক্যাল পার্টিকে অ্যাটাক করছেন, আপনি নিজেতেও দেখতে হবে আপনার টাকা কি মন্দির থেকে নিয়ে এসেছে, আপনার টাকা কোথায় মন্দির মসজিদ থেকে নিয়ে এসেছে, গির্জা থেকে নিয়ে এসেছে করলে আমি জাস্টিফাই বিজেপি টাকা কোথা থেকে নিয়ে এসেছে, মন্দির মসজিদ থেকে নিয়ে এসেছে। ভারতীয় জনতা পার্টি বা প্রধানমন্ত্রী বাকিদের বক্তব্য শুনে ধৈর্য রাখুন, আসবো কংগ্রেসের কাছে। কংগ্রেসের কাছে বিজেপি টাকা কি মন্দির মসজিদ থেকে নিয়ে এসেছে যে আমরা দেশে স্বচ্ছতা আনবো, দুর্নীতি করব না, সেখানে এই ঘটনাটা দেখাচ্ছে একদম ভিন্ন ছবি। এবং আজকে প্রশ্নের পর আপনারা কোথায় দুর্নীতি করেছেন, তৃণমূল কোথায় দুর্নীতি করেছে সেই প্রশ্নটা আসছে। এর উত্তর মানে এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? বিজেপির কাছে তার মানে কি উত্তরটা নেই? আমি আশা করবো আমার মাঝখানে কেউ কথা বলবেন না। আমি একটা জিনিস বলছি, 2017-18 অঙ্কুর বাবু যখন এই ইলেকটোরাল বন্ডটা হয়, ইলেকশন কমিশনের মত ছিল না সেখানে। প্রত্যেকটা পার্টি অ্যাপার্ট ফ্রম বিজেপির মত ছিল, বিজেপি গায়ের জোরে ইলেকটোরাল বন্ডটা শুরু করে। যেরকম ভাবে অয়েল পুল অ্যাকাউন্টটাকে বন্ধ করেছিল, যেভাবে অয়েল বন্ড শুরু করেছিল বাজপেয়ীজির আমলে, সেরকম ভাবে 17-18-তে গায়ের জোরে ইলেকটোরাল বন্ডটা শুরু করে বিজেপি। ইলেকশন কমিশনের মত ছিল না, কংগ্রেসের মত ছিল না, বামপন্থীদের মত ছিল না, কারোর মত ছিল না। কিসের জন্য? এবার যে কথাটায় আসছি যে ঠিক আছে কয়েকটা কোম্পানি আছে যাদেরকে রেড করা হয়েছে এবং তারপর দেখা গেছে ডোনেশন দিতে। আমরা বলছি সেই সব কোম্পানির গুলোর কথা যেগুলো শেল কোম্পানি, যে কথাটা সুপ্রিম কোর্ট বলেছে এসবিআই কে যে আপনারা পুরো তথ্য দেননি, 3000 কোটি টাকার উপর মানে 30,000 কোটি টাকার উপর এরকমই হবে বা 3 লক্ষ কোটি টাকার উপর শুধুমাত্র 28,000 কোটি টাকা দিয়েছে, বাকিটা দেয়নি এসবিআই। কেন দেয়নি? এবং আমরা জানতে চাইছি যে এই যে বারবার তৃণমূল বলছে এসআইটি গঠন করা হোক, এসআইটি গঠন করে, সেটা তো সুপ্রিম কোর্ট বুঝবে এসআইটি গঠন করবে নাকি। আমি বলে নেই সেটা সুপ্রিম কোর্ট বুঝবে। আমরা চাইছি যে কোম্পানিগুলো শেল কোম্পানি সেগুলো সামনে আসুক। এবং বিজেপি এটা বলতে ভয় পাচ্ছে বলেই বারবার ন্যাশনাল হেরাল্ডের কথা টানছে যে সুব্রমণিয়াম স্বামী, এটা কিন্তু বিজেপির করা কেস নয়, আমি একটু জানিয়ে রাখছি, সুব্রমণিয়াম স্বামীর করা কেস। সেই সুব্রমণিয়াম স্বামী টুইটার পর টুইট করছে, নরেন্দ্র মোদী তাকে প্রাণে মারার চেষ্টা করছে। এবং পণ্ডিতজিকে নিয়ে যে কথাটি বলছি, দাঁড়ান শেষ করে নেই, পণ্ডিতজিকে নিয়ে যে কথাটি বলছি, বিজেপি পণ্ডিতজির ব্যাপারে অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে যারা গেছে ওরা ফেক নিউজ ছড়াবে। কেমন ভাবে ছড়াবে? প্যারিস থেকে নাকি ওনার কোট ধুয়ে আসতো, অথচ ওনার বাড়ির সামনে প্যারিস লন্ড্রি ছিল। এই বিজেপির আইটি সেল এরকম ফলস প্রপাগান্ডা চালাচ্ছে যে আজকের দিনে প্রত্যেকটা মানুষকে ব্রেন ওয়াশ হতে বাধ্য করাচ্ছে এরা এদের ফলস প্রপাগান্ডার মাধ্যমে। আমরা এই আলোচনায় আসবো। কংগ্রেসের যে একগুচ্ছ অভিযোগ তার উত্তর নিশ্চয়ই শুনবো আমরা। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে তথ্য নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই তথ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যে তথ্য জমা দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং সেখানে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বেশি নির্বাচনী বন্ডের মাধ্যমে লাভ করেছে এবং সেই তথ্যই উঠে এসেছে। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমি জানতে চাইবো সিপিএম এর কাছে, তৃণমূল এই মুহূর্তে একটা আঞ্চলিক দল, তো তারপরেও যারা যে সমস্ত কোম্পানিগুলো টাকা দিচ্ছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তারা তাকে বেছে নিচ্ছে, এর পেছনে কি কারণ বলে আপনারা মনে করেন? আমরা মনে করি এই পেছনে কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করেছে এবং সেক্ষেত্রে লাভবান সংস্থাগুলিকে দিয়ে বিভিন্ন জায়গায় বরাত পাইয়ে দেওয়া, নানা রকম বিষয়ের মধ্যে যুক্ত করা, তার ভিত্তিতে তার মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে তারা প্রমোট করছে। তৃণমূল কংগ্রেস একটি আদ্যন্ত বামপন্থা বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছে কর্পোরেটের শক্তির সাহায্যে। তৃণমূল কংগ্রেসের যখন প্রতিষ্ঠা হয়েছিল, আমার বক্তব্য সেটা নয়। আপনারা যেরকম ভাবে বলছেন যে ঘুরপথে তোলাবাজি করছে ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের কাছে সেই অর্থে কেন্দ্রীয় কোনো এজেন্সি নেই, তাহলে তৃণমূল কংগ্রেসকে এই মানে পয়সাটা দেওয়ার কারণটা কি?
এখানে প্রথমত হচ্ছে এখানে শাসক দলকে প্রমোট করছে বামপন্থা বিরোধী শক্তি হিসেবে, সেক্ষেত্রে সে কর্পোরেট কাকে ফান্ডিং করবে? আসবো কংগ্রেসের কাছে, কংগ্রেস কি মনে করে? সেটাই তো শাসক দল তো আরো বেশি লাগছে এনডিএ। আপনারা তৃণমূলকে যতবার এটা নিয়ে প্রশ্ন করবেন, তৃণমূল সঠিক উত্তর দিতে পারবে না। আপনার কাছে জিজ্ঞাসা করছি, এটাই তো বলছি, কেননা রিমোট কন্ট্রোলটা নাগপুর থেকে পরিচালিত হচ্ছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল যদি হ্যাঁ হ্যাঁ একদম যাবই তো, তৃণমূল যদি মানে ওই রাস্তার ধারের তোলাবাজি করে, বিজেপি যেটা করেছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে, সেটা হচ্ছে সায়েন্টিফিক তোলাবাজি। বেশ, আমি বলছি তৃণমূলকে কেন পয়সাটা দিচ্ছে এরা? তৃণমূলকে কেন দেবে না পয়সাটা? কেন দেবে না? কেননা এই জায়গায়, এই বাংলার বুকে যেটা গোটা ভারতবর্ষে মোদি করছে, এই বাংলার বুকে সেম জিনিসটা মমতা ব্যানার্জি করছে। এখানে মাসেল পাওয়ার দেখাচ্ছে, ম্যান পাওয়ার ছাড়ুন, মাসেল পাওয়ার দেখাচ্ছে। এবং তোলাবাজি যে কি পরিমাণে, কি লেভেল অবধি চলে গেছে, সেটা আজকে সন্দেশখালী থেকে শুরু করে ডায়মন্ড হারবার, মানে আপনি যেখানেই যান, কাকদ্বীপ থেকে কুচবিহার, প্রত্যেকটা জায়গায় একই জিনিস হচ্ছে। সুদীপাজি অনেক সিনিয়র, ওনার কথা কিন্তু আমি মাঝে মাঝে সিরিয়াস অ্যাটেন্ড করি, কিন্তু এই যে ডায়লগ মনে হচ্ছে ওনাকে অধীর বাবু কিছু বলেছে, আর আমরা অধীর বাবুকে সিরিয়াস নিই না, একদমই সিরিয়াস নিই না। আর যদি আজকে আপনি বলবেন আমরা নাগপুর চলে গেছি, আমরা বম্বে চলে গেছি, আমরা ওড়িশা বা কোথায় চলে গেছি, এটা পুরো ভারতবর্ষ জানে, পুরো হিন্দুস্তানটা এই কথাটা বলে দ্যাট আমরা একটাই দল পুরো হিন্দুস্তানে, ভারতবর্ষে, যে আমরা মোদিকে কোথায় থাকতে দিচ্ছি না। We are fighting with Modi, we are fighting with the undemocratic country. আর যদি আপনি দুর্নীতি কথা বলতে চান, আপনি করতেই পারবেন, ওটা আপনি করতেই পারবেন, ওটা আমি কিছু বলবো, আপনি বলতেই পারবেন, আপনি যে কিছু বলতে চান আপনি বলেন। আমাদের কাছে একটাই পাওয়ার, আমাদের কাছে একটাই পাওয়ার মানুষের পাওয়ার, আমাদের কাছে একটাই পাওয়ার, এই 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে, 10 কোটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের এত টাকা দিচ্ছে কেন? এটা তো আমি সেটাই বলছি, তো সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছে, সুপ্রিম কোর্ট কি মনে করেন, আপনারা কি মনে করেন? ভালোবেসে দিচ্ছে। যদি ডোনেশন আসছে কোথায় থেকে, ঠিক আছে, আমি আপনাকে প্রথমেই বললেন সুপ্রিম কোর্ট ইন্টারভেন করছে, সুপ্রিম কোর্ট করবে। আমরা কি মনে করবো যে ডোনেশন এসেছে, যেরকম কংগ্রেসের কাছে গেছে, যেরকম ভাজপা নিয়েছে, এটা তো ডোনেশন। কিন্তু এই ইলেকট্রাল বন্ড সঙ্গে বিজেপি আর এসবিআই আর ইডি আর সিবিআই আন্ডার ওয়ান রুফ, এটা তো সঠিক কথা কিনা? বিজেপি এসবিআই আন্ডার ওয়ান রুফ কিনা, ইডি আন্ডার ওয়ান রুফ কিনা, এটা আমাকে সঠিক জবাব দেন। আচ্ছা ঠিক আছে, আমরা চোর, আমাদের তো আপনারা চোর বলেন, ঠিক আছে আমরা চোর, বুঝলাম। না 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 প্লিজ, আমি একবার বিজেপির বক্তব্য, আমি আসছি প্রসেনজিৎ ঘোষের কাছে। প্রসেনজিৎ ঘোষের কাছে আমার প্রশ্ন, আপনারা 1 নম্বর, আপনাদের সবাই মিলে বলছে আপনারা ঘুরপথে কার্যত তোলাবাজিটাকে আইনি শিলমোহর দিয়েছেন তোলাবাজিকে। তৃণমূল কংগ্রেস সেকেন্ড, আপনাদের কি মনে হয় যে কেন দিচ্ছে পয়সা? শুনুন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। হ্যাঁ, কালো ধন এসে গেছে, কালো ধন এসে গেছে, এখন আপনি এসবিআই এটা যদি কালো ধনটা বলবেন, কালো ধনটা বান্ধবীর বাড়ি থেকে অনেক কিছু প্রশ্ন আছে দাদা, অনেক কিছু প্রশ্ন আছে, আপনি বলুন না কালো ধনটা কোথায়, কালো ধনটা কোথায়, আমাকে বলতে কোথায়? আজকে 2,77,000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করে রাজকোষাগারে দিয়েছে, সেটাই তো কালো ধন। কোথা থেকে? নির্মলা সীতারামন লাস্ট বাজেট অধিবেশনে দাঁড়িয়ে বলেছে। আমি তৃণমূলের কাছে আসবো, বিজেপির কাছে আসবো। আমার কথা হচ্ছে আমরা সবসময় নিজেদেরকে আতস কাচের নিচে রাখতে চাই। আজকে এর আগেও সুপ্রিম কোর্টে অনেকে গেছে, ভুলে গেলে চলবে না। একটা প্রশ্ন, জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা তো ট্রান্সপারেন্সি পছন্দ করেন। ডেফিনেটলি পিএম কেয়ার ফান্ড নিয়ে ট্রান্সপারেন্সি একটু জানাবেন। অডিট হয়েছে 2022 সালে, কোথায় হয়েছে? অডিট হয়েছে 2022 সালে, 2022 সালে অডিট হয়েছে।
কলেজিয়ামে থাকা সত্ত্বেও ব্যক্তিগত ফান্ড বলে দেখানো হয়েছে। আর এই যে বলছে 22 সালে অডিট হয়েছে, কোথায় অডিট হয়েছে, কোথায় তার রিপোর্ট? নথিভুক্ত লাগাচ্ছে লোকসভাতে, লোকসভাতে নথিভুক্ত। কংগ্রেস তো এখানকার কংগ্রেসকে কংগ্রেস মনে করে না, এখানে কংগ্রেস মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সন্দীপ হাজির হয়নি নির্বাচন কমিশন, হাজির হয়নি রাষ্ট্রপতি। জল খান একটু শ্বাস নিন না। বলছি পিএম কেয়ার ফান্ড নিয়ে অডিট ফডিট কিছু হয়নি, যেটা বলা হয়েছে যে এটা সরকারি ফান্ড নয় এবং এটার সাথে অডিট কেন হবে? আরে বিজেপি তো এটার সাথে নরেন্দ্র মোদী এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো ভাবে সম্পৃক্ত নয়, যুক্ত নয়, এটা বলা হয়েছে। এবং রাফাইল নিয়ে এত কথা বলছেন, রাফাইলে ইন্ডিয়ান গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে রাফাইলের ফাইল পাওয়া যাচ্ছে না। সামরিক দপ্তর থেকে রাফাইলের 30 সেকেন্ড নেব। নির্বাচনী বন্ড নিয়ে যখন জাতীয় রাজনীতি তোলপাড়, তার মধ্যেই আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল বিকেল 3টের সময় লোকসভার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হবে। খুব স্বাভাবিকভাবেই একটা চর্চা শুরু হয়েছে যে এই আবহে কতটা প্রস্তুত রাজনৈতিক দলগুলি। একই সঙ্গে জানানো হয়েছে 4টি রাজ্য রয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম এবং ওড়িশা, এই 4টি রাজ্যেও বিধানসভা নির্বাচন সম্পর্কিত নির্ঘণ্ট ঘোষণা করা হবে। কিন্তু আমরা যেহেতু লোকসভা নির্বাচন নিয়ে এই চর্চায় রয়েছি, সেক্ষেত্রে 42টি আসনে আমাদের রাজ্যে কোন রাজনৈতিক দল কতটা এগিয়ে, কতটা সেই চর্চাতে অবশ্যই থাকবো। শাসক দল ইতিমধ্যেই 42টি আসনেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে এবং সেই জায়গায় প্রধান বিরোধী ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের প্রার্থী তালিকা অসম্পূর্ণ। বাম কংগ্রেস জোট সম্পর্কে আমরা এখনো জানি না। আমি এক এক করে আসবো সকলের কাছে। আমি প্রথমে আসবো তৃণমূল কংগ্রেসের কাছে, যে এই যে দুর্নীতি থেকে গোষ্ঠীদ্বন্দ্ব, আজকেও আমরা দেখতে পেলাম আপনাদের একজন প্রার্থী তিনি তৃণমূল কংগ্রেসেরই কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন, দেবাংশু ভট্টাচার্য। তো এই দুর্নীতি থেকে গোষ্ঠীদ্বন্দ্ব কোন পথে আপনারা মোকাবিলা করবেন? দেখুন, দুর্নীতি বলে কত দুর্নীতি হয়েছে, কোথায় যাবে, কোর্ট কি অর্ডার দেবে বা কে জেল যাবে। এখন দেবাংশুকে নিয়ে যদি আপনারা অ্যাটাক করছেন, এটা স্বাভাবিক, আমি জানি কি হচ্ছে দেবাংশুকে নিয়ে, এটা একটা পুরো সেটআপ। অ্যান্ড ওকে কি করে ইনসাল্ট করা হবে ওটাই একটা বড় কথা। কিন্তু দুর্নীতি কোথায় আপনি বলুন না, কিসের দুর্নীতি? দুর্নীতি হয়েছে, কিসের দুর্নীতি হয়েছে? চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কিসের দুর্নীতি হয়েছে? চাকরি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আপনি আমাকে 4টা দুর্নীতি কথা বলুন, আমি শুনবো। আমি আপনাকে 10 সেকেন্ড দিচ্ছি। গিভ মি 4 নেমস, আমি আপনার 4টা নিয়ে আমাকে দেন দুর্নীতি নিয়ে। কোর্টের অবজারভেশনে দুর্নীতি প্রমাণিত। ওকে, প্রমাণিত, হ্যাঁ দুর্নীতি প্রমাণিত। এবার দুর্নীতি কারা করেছে? দুর্নীতি প্রমাণিত, দুর্নীতি হয়েছে, দুর্নীতি প্রমাণিত তো না। আরে বাবা, দুর্নীতি করেছে প্রমাণিত, এসএসসি স্বীকার করে নিয়েছে প্রমাণিত না, দুর্নীতি হয়েছে প্রমাণিত, দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত। মেবি মোদিও করেছে, এটা প্রমাণিত নেই তো? না, মোদিও করতে পারবে, অমিত শাহ করতে পারবে কোন জায়গায়, কিন্তু ঠিক আছে আপনি বলেছেন পুরো নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, সেটা রেশন দুর্নীতি হয়ে গেছে। এখন আমার না প্লিজ আঙ্কুর প্লিজ প্লিজ। ऑपरेशन वेस्टर्न, फुकान कमीशन, कारगिल कॉफिन स्कैम, कारगिल केस मिसयूज, टेलिकॉम स्मैक, प्रमोद महाजन, रिलायंस, अरुण शौरी, ঠিক আছে, সাইবার বলতে দিচ্ছেন না। মমতা কোথায় ছিলেন? বলতে দিচ্ছেন না। আরে কথা তো শুনুন, তখন তো এমপি সেন্টার হোটেল ডিল, হাটফোর স্ক্যাম, ল্যান্ডস্কেপ স্ক্যাম ইন রাজস্থান, আপনাকে এখন মনে পড়ে গেল? এক থেকে 51 স্ক্যাম আছে আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। আর মমতা আপনাদের এই কথা, এই কেসটা খুলবেন না, তখন মনে হয় এই কেসটা নিয়ে কথা করবেন না। আগে 2004 সালে
কথা গিয়ে বলেছিল অনুপ্রবেশকারীদের স্ক্যামের কথা বলে বন্ধ করতে হবে, সিএএ লাগু করুন, এনআরসি লাগু করুন। শেষ মুহূর্তে তিনি সেখান থেকে বেরিয়েছেন, কিন্তু তার আগে এতগুলো তখন তো বেরোননি। উনি কোথায় ছিলেন? উনি সব থেকে ভারতবর্ষের সুবিধাবাদী দুর্নীতিগ্রস্ত আমি তো বলিনি, আপনি বললেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলে ছিলেন। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কি উনি পার্সোনাল স্ক্যাম করেছেন? পার্সোনালি কিছু স্ক্যাম হয়েছে? আপনি তো দলের বিরুদ্ধে অভিযোগ করছেন। দলের বিরুদ্ধে না, আমি একটা কথা বলছি, বিজেপি পাওয়ারের সময় এই সব স্ক্যাম হয়েছে। কোথায় প্রতিনিধি ছিলেন? পার্সোনাল বলে কিছু হয় না। বিজেপির কাছে আমি শুনেছি, তৌসিফের বক্তব্য শুনেছি, ভারতীয় জনতা পার্টির কাছে 35-এর লক্ষ্য এখনো পর্যন্ত 50% সিটের আপনারা নাম ঘোষণা করতে পারেননি। কি বলবেন? দেশের অপেক্ষা। দেখুন, আমাদের এবার 400 পার হবেই। আমাদের আমি 42 নিয়ে বলছি, বলতে দিন। সারা ভারতবর্ষে 543টা সিট, সেখানে এনডিএ এবং এই 42 অবশ্যই আমরা প্রকাশ করবো। 42 প্রকাশ করবো। টেররিস্টদের জন্য ফান্ডিং করে এরকম লোকের নাম দেবো আমরা। বিজেপিতে যোগদান করেছেন, অভূতপূর্ব বিষয়। বিজেপি সাংসদ থেকে বিজেপিতে যোগদান করে অর্জুন সিং কি বলছেন শুনুন। সার্কাস হয়ে গেছে, সার্কাস হচ্ছে। वायलेंस में हमारे क्षेत्र में सबसे अधिक लोगों को झेलना पड़ा, और उसी अत्याचार के तहत अपने ऊपर तो अत्याचार हुआ, उसको मैं किसी भी तरह से झेल रहा था, लेकिन कार्यकर्ताओं को बचाने के लिए कुछ दिन तक मुझे थोड़े से समय के लिए पार्टी से थोड़ी दूरी बनानी पड़ी। তো পার্টি সে থোড়ি দূরি বানানি পড়ি, তার কারণ হচ্ছে গিয়ে দলের কার্যকর্তারা নাকি অত্যাচারিত হচ্ছিলেন, নিপীড়িত হচ্ছিলেন। তো আরে মদন মিত্রই তো বলেছে যে ওনার বাড়িতে ফোন করবে কখন। প্রশ্নটা শুনুন, এখন বুঝে গেছেন, তাই জন্য এই লিস্টটা পুরো। তাহলে এই ভদ্রলোক ছাড়া আপনাদের আর দলে ওইখানে কাউকে জোগাড় করতে পারেন কোথায়? আমাদের যে কেউ আসতে পারে, আপনিও স্বাগত, কালকে আসুন। এখানে প্যানেলিস্টে যারা আছেন তাদেরও স্বাগত। কিন্তু বিজেপি হচ্ছে একটা মন্দিরের মতো, জুতো খুলে ঢুকতে হবে, জুতো খুলে থাকতে হবে সেখানে। বিজেপি থেকে বিজেপিতে যোগদান করা যায় এভাবে? আরে বাবা, তিনি তৃণমূলে যোগদান করেছেন, আপনারা কেন? লোকসভা তো আপনাদের, সর্ববেশী সংখ্যাগরিষ্ঠ তো আপনাদের লোকসভায়, এই বিজেপি সাংসদের সাংসদ পদ খারিজ করুন, কেন বলেনি বিজেপি? কিসের? অর্জুন সিং এর সাংসদ পদ খারিজ করার জন্য কেন স্পিকারকে বলেননি আপনারা? না, বলার প্রশ্ন ওঠে না। দেখুন, কংগ্রেসও অদিত চৌধুরী জন ভার্ডার বাড়িতে ফোন করে রাস্তা ফেলে দিয়েছে যদি জয়েন করে। সব রাজনৈতিক দল নির্বাচনের আগে আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ধরুন ও বলছে যে আপনি তো আমাকে অ্যাটাক করছেন, কেন আপনাকে অ্যাটাক করছেন? বিজেপি আসছি, আমার প্রশ্ন আছে সবার জন্য, যেভাবে টিএমসি কে জেলে ঢোকাবে, দিস ইজ নট ইউর স্ট্রিট কর্নার। আমি আসছি তৌসিফের কাছে। তৌসিফের কাছে আমার প্রশ্ন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের দলে যতদিন এই ভদ্রলোক ছিলেন অর্জুন সিং, 120টার বেশি মামলা রয়েছে যার বিরুদ্ধে, তার বিরুদ্ধে একটা মানে প্রশাসনিক সিদ্ধান্তও হয়নি, সাংগঠনিক সিদ্ধান্তও হয়নি, কেন? আঙ্গুরদা, এখন তৃণমূল কংগ্রেসে যে থাকতে চায় থাকবে, যে যেতে চায় যেতেই পারে। তৃণমূল বাংলা বোঝেন? হ্যাঁ, একদম। 120টা মামলার গতিরুদ্ধ হয়ে রইল কেন? তাহলে বিজেপি কি? এই যে মদন মিত্র বলে, আমি তো রাজ্য পুলিশ বিজেপি প্রসঞ্জিৎ বাবু 1 মিনিট, 120টা মামলা রাজ্য পুলিশ দিয়েছে, কেন্দ্রীয় পুলিশ দেয়নি। ঠিক আছে, একদম সঠিক। উনি যে এমপি ওথ নিয়েছিলেন, কার সঙ্গে নিয়েছিলেন? ওয়াশিং মেশিনে চলে যাবে, তারপরে আবার আসবে, তারপরে ওখানে জমা যাবে। এটা কি আপনার দলে যখন এসছেন এই 2022 থেকে 2024, তাহলে এই কোশ্চেন আপনি ভাজপাকে কেন জিজ্ঞেস করছেন না?
ভাজপার কাছে জিজ্ঞাসা করছেন না কেন? তার মানে তৃণমূলের কাছে উত্তর নেই। আমি আসবো, আমারও ভাজপার কাছে আসবো। ভাজপার কাছে যে প্রশ্নের উত্তর আমি ঠিক চেয়ে নেবো, আপনি চিন্তা করবেন না। ভাজপার কাছে আরেকটা বিষয়, এই যে ধরুন শুভেন্দু আর অর্জুন, তারা এক এক সময় নিজেদের পরিবারের লোককে, পবন সিং ও সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারীও এলেন, তো এদেরকে সমস্ত পরিবারবাদটাকে বাইরে রেখে, মানে পরিবারটাকে বাদ দিচ্ছেন না এরা কেউ, আর আপনারা বলেন পরিবারবাদের কথা, এদের প্রার্থী হয়ে গেলেন। তো খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমাদের কথা হচ্ছে, একটা ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে, পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান হতেই পারে, তার পরিবারে পলিটিশিয়ান অন্যান্য হতে পারে, কিন্তু দল যদি পরিচালনা চলে যায় কোনো পরিবারের হাতে, তবেই হয় পরিবারতন্ত্র। দলটাকে নিয়ন্ত্রণ করছে কোন পরিবার কিনা, এইটা আমরা বলতে চাই। গান্ধী পরিবার কংগ্রেস পরিচালনা করে, তৃণমূলে যে পিসি ভাইপোর পরিবার তৃণমূল কংগ্রেস পরিচালনা করে, তার মানে আরজেডি হচ্ছে টিকিট করতে বড় নেতা, তাই তো? বিজেপি কোন ভোটের টিকিটটা পেতে এদল দল করবেন, মানে তারপরে রাজনৈতিক আনুগত্য নেই তো। আজকে আয়রাম গোয়ারামের নাম শোনেননি? বিদ্যাচরণ শুক্লা, বিদ্যাচরণ শুল্ক কতবার তিনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন? তখন তো বিজেপি ছিল না, তখন তো বিজেপি ছিল না। তাহলে আজকে আমি আসবো কংগ্রেস আর সিপিএমের কাছে। আমি আমার যা প্রশ্ন করেছিলাম দর্শকরা আশা করি উত্তর পেয়েছেন। আমি আসবো একবার কংগ্রেসের কাছে। কংগ্রেসের কাছে আমার প্রথম প্রশ্ন, বাম কংগ্রেস জোট নিয়ে আমরা অনেক কথা শুনছি। কালকে সিপিএম 16টা সিট অ্যানাউন্স করে দিয়েছে, আপনাদের জোটটা হচ্ছে কি হচ্ছে না? কালকে সিপিএম 16টা সিট, মানে বামেরা 16টা সিট অ্যানাউন্স করে দিয়েছে, আপনাদের জোটটা হচ্ছে কি হচ্ছে না? আপনারা 1-2 দিনের মধ্যেই জেনে যাবেন, এবং আপনারা সবাই জেনে যাবে। অবশ্যই জোট হবে, আমরা সেই কথার দিকে এগোচ্ছি, সেই প্রসেসের দিকে এগোচ্ছি। 1-2 নম্বর কথা হচ্ছে যে একটু ওই দেখুন, এই যে বিজেপির যিনি আছেন তিনি বললেন পরিবারতন্ত্র। দেখুন, আমরা ভারতবাসী, আমরা তো পরিবারকে নিয়ে চলি, তো পরিবারকে সাথে নিয়ে চলি। আমরা ওই বউ ছেড়ে দেই না, স্বামী ছেড়ে দেই না, অন্যজনের স্বামীকে কেড়ে নেই না, এরকম আমরা করি না। আমরা একটু জানতে চাইছি সুষমা যা করেন পরিবারের জন্যই করেন। শুনে আমরা একটু জানতে চাইছি স্বর্গীয় সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরী স্বরাজ, উনি কোন গান্ধী পরিবারের মেম্বার, কেন ওনাকে নেওয়া হয়েছে? আমরা জানতে চাইছি আজকে যে এই যে কৈলাস বিজয়বর্গীর ছেলে, মানে পলিটিশিয়ানের ছেলে মেয়ে পলিটিক্স করবে, কিন্তু আমরা বলতে চাইছি যে পরিবারতন্ত্র, যে গান্ধী পরিবারের দিকে বারবার অ্যাটাকটা করা হচ্ছে, এই গান্ধী পরিবারের তিনজন এই দেশের জন্য শহীদ হয়েছেন। হ্যাঁ, আবার আমি বিজেপিকে একটা কথা বলে দিই, আপনার কংগ্রেসকে পছন্দ না, আপনি কংগ্রেস ছেড়ে আপনি বিজেপিতে চলে গেছেন, আমরা আছি কংগ্রেসে, আপনারা তো মাথা ব্যথা কিসের? গান্ধী পরিবারকে চালাচ্ছে না, গান্ধী পরিবারটা বিজেপিকে চালাচ্ছে না, আমাদের পরিবারটা সংগ্রাম দেখতে থাকুন। বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে চর্চা চলছিল যে আগামীকাল ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট, আসবো সিপিএম এর কাছে। আপনারা এখনো পর্যন্ত কংগ্রেসের জন্য অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত 16টা সিটে আপনাদের নাম ঘোষণা করেছেন। কংগ্রেস বলছে, কিন্তু এখনো পর্যন্ত জোটের ঘোষণা আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি। প্রচারে পিছিয়ে পড়বেন বলে মনে হয় না? আমরা সামগ্রিকভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল এবং বিজেপি বিরোধী প্রচারকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং আমরা চাই যে আমরা নির্বাচনী সমঝোতা যা হওয়া উচিত বলে আমরা মনে করি, তার জন্য আমরা অপেক্ষা করেছি। আমরা 16টি আসনে প্রার্থী আমাদের বাম ফ্রন্টের পক্ষ থেকে, যদি জোট বলেন বাম ফ্রন্টের পক্ষ থেকে আমরা প্রার্থী ঘোষণা করেছি। আরএসপি ফরওয়ার্ড ব্লক সিপিআই এর একজন করে আছে। 16টি আসনে, বাকি আসনগুলি আছে, আলোচনা চলছে। আমরা আশাবাদী যে আমরা নিশ্চয়ই আসন সমঝোতা যা আমাদের ডিউ রয়েছে সেটা আমরা নিশ্চয়ই সঠিক সময়ের মধ্যে করে ফেলতে সক্ষম হব। একদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি থেকে গোষ্ঠীদ্বন্দ্ব এবং আরো অনেক কিছু অভিযোগ আপনারা বারংবারই করে থাকেন, তার পাশাপাশি হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এই মুহূর্তে একটা আপনাদের মামলার মাধ্যমে একটা বড়সড় অস্ত্র আপনারা অবশ্যই পেয়েছেন। কতটা সাফল্যের সম্ভাবনা? আমরা সাফল্যের ব্যাপারে আমরা আশাবাদী, এবং আমাদের সাংগঠনিকভাবে যে শক্তি 2021 সালে যা ছিল তার থেকে বর্ধিত হয়েছে। আমরা রাজনৈতিকভাবে একে মোকাবিলা করতে চেয়েছি এবং সেটাকে সাংগঠনিক ক্ষেত্রে প্রসারিত করার চেষ্টা করছি। এবং আপনারা দেখেছেন সন্দেশখালী ক্ষেত্র ঘটনা দেখেছেন আপনারা, আমরা আপনাদের অবশ্যই বাড়বে এবং বাড়াটা উচিত। ভিত্তিটা কি? ভিত্তি জনমানুষ, ভিত্তি আমাদের তো, আমরা তো মাস পার্টি, আমরা তো কোনো একটা মানে ওই
জুমলাধর পার্টি তো না, আমরা মাসে বিশ্বাস করি এবং যে কথাটা বারবার বলছি যে আমি জানি না মানুষ কিভাবে জিনিসটাকে নেবে, যে আমার মনে হয় না যে যেসব জায়গায় যেমন ব্যারাকপুর ধরে নিন, ব্যারাকপুরে আমাদের মনে হয় না সেখানে তৃণমূল ভার্সেস বিজেপি হবে, কেননা এই যে সাংস্কৃতিক আদান প্রদানটা চলছে এই দুটি দলের মধ্যে 2021-এর আগে থেকে দেখছি, আমাদের মনে হচ্ছে সেখানে ইন্ডিভিজুয়াল ভার্সেস ইন্ডিভিজুয়াল হবে। দেখা যাক। আমি আসবো বিজেপির কাছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে প্রধান বিরোধী দলের যে তকমা রয়েছে তার মধ্যেও আপনারা সেই আগের বার যেমন 200 পারের কথা বলেছিলেন, এবার 35-এর মতো একটি সংখ্যা বলছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের মনে সেই 35 সংখ্যাটি? দেখুন, বিজেপি কর্মী সমর্থকদের মনে প্রচুর উৎফুল্লতা রয়েছে। যারা উদ্বাস্তু মানুষ তাদের মধ্যে উৎফুল্লতা রয়েছে সিএ কার্যকরী করবার জন্য, কারণ মোদিজি যেটা দেন তার গ্যারান্টি থাকে। আর এবার যে 35-এর কথা বলা হয়েছে, আমি প্রসেনজিৎ বাবুর কাছে জানতে চাইবো, এক মিনিট, ঠিক মোদিজি গ্যারান্টি দিচ্ছেন কিন্তু প্রসেনজিৎ বাবু মোদিজি গ্যারান্টি দিচ্ছেন, মোদিজি রাখছেন কি রাখছেন না মানুষ বিচার করবেন, কিন্তু আমার বক্তব্য বিজেপি এমএলএরা 77 জন বলছিলেন কিন্তু গ্যারান্টি দিয়ে তারা তৃণমূলে চলে গিয়েছেন, সেই গ্যারান্টি কি হলো? আমাকে বলতে দিন, 5 সেকেন্ড বলতে দিন। আজকে ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত যে জায়গায় পৌঁছেছে তৃণমূলের শাসক দলের দুর্নীতি এবং বিজেপি যে কর্মযোগ্য কর্মকাণ্ড যেটা সারা ভারতবর্ষ জুড়ে চলছে, সেই জায়গায় আস্থা রাখবে মানুষ। আমরা জনগণের উপর ভরসা রাখি। প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী 42 বলেছেন আর 35 বলেছেন অমিত শাহ। আমি আর তৃণমূল কংগ্রেসের কাছে এখন তৃণমূল কংগ্রেস কথা বলছে ভরসা রাখি, যেখানে বাংলার লজ্জা হিসেবে মাননীয় সন্দেশখালী ঘটনা গণমাধ্যমের কথা বলছে। ড্যামেজ কন্ট্রোল হয়েছে, নরেন্দ্র মোদী কথা হয়ে গেছে, অমিত শাহর কথা, আপনাদের ড্যামেজ কন্ট্রোল হবে না? না, একদম ড্যামেজ। কিসের ড্যামেজ? কিসের ড্যামেজ? ড্যামেজ কিসে? সন্দেশ এখনো তো শেখ কাজল রয়েছে, খালি নিয়ে লাফালুপি করবেন আপনারা। এখনো শেখ কাজল রয়েছে, শেখ জাহাঙ্গীর রয়েছে, হবে না। শেখ জাহাঙ্গীর রয়েছে, মানুষ শেখ কাজল রয়েছে। আমরা এরকম একটা স্টুডেন্ট যে পরীক্ষায় আগে একদিন আগে আমরা সিলেবাস কমপ্লিট করি না, শুনুন না, আমাদের যে সিলেবাস যে আছে আমরা 2011 থেকে সিলেবাস কমপ্লিট করছি, আমাদের স্কিম যে আছে 2011 থেকে আছে, আমরা এক রাতে কত টাকা দুর্নীতি করা স্কিম বলবো আর একটু বলুন, কত টাকা স্ক্যাম করতে পারে আপনাদের ভোট পার্সেন্টেজ সেটা বলুন। 2019-এ কত টাকা স্ক্যাম করতে পারে? আপনাদের মনে হচ্ছে আত্মবিশ্বাস যথেষ্ট আত্মবিশ্বাস তারা 42 আসনে ভালো রেজাল্টই করবে। ফলে সেক্ষেত্রে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আগামীকালে লোকসভা নির্বাচনী নির্ঘণ্টতে ভোটটা কেমন হবে, তার কারণ এই ভোটে এবার প্রায় 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে। ভোট কত দফায় হবে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে যে কত দফায় ভোট হচ্ছে, কত কোম্পানি ভোট দিয়ে ভোটটা আদৌ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, শান্তিপূর্ণভাবে হচ্ছে কিনা, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে সাধারণ মানুষ ভোটটি দিতে পারেন। আমরা আগামীকালের সেই ঘোষণার দিকে অবশ্যই নজর থাকবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন প্রসেনজিৎ ঘোষ, তৌসিফুর রহমান, সন্দীপা চক্রবর্তী, তীর্থঙ্কর মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।